ফ্যামিলিতে বলতে আমরা 4 ভাই 1 বোন। আমার আব্বা আম্মা, আমার আব্বা খুব সাধারণ একটা জব করতেন, আম্মা হাউস ওয়াইফ। বড় ভাই একটা চাকরি করে, তার ছোট মেজো যেটা উনিও একটা চাকরি করে। আর আমার ইমিডিয়েটলি বড় যেটা উনি আপাতত এখন কিছু করতেছে না, পড়ালেখা কমপ্লিট করে। আর আমি তো খেলাধুলা করতেছি। আর আমার ছোট বোন ওই ক্লাস 9-এ পড়ে। আর ব্যক্তিগতভাবে আমি বলবো যে সবার জীবনে অনেক কঠিন কঠিন সময় আছে আর কি। তা আমার জীবনে এরকম অনেক কঠিন কঠিন সময় আসছে, তা আমি এগুলা পার হয়ে আসছি আল্লাহর রহমতে। তা মানুষের অনেক কিছু স্মৃতি থাকে যা ভুলার নয়। আমারও এরকম অনেক কিছু স্মৃতি আছে যা আমি কখনোই ভুলবো না। আমার মনে পড়ে যখন আমি ছোটবেলায় ছোট যখন ছিলাম আর কি, তা তখন বলতে পারেন যে আমার খেলাধুলার ব্যাপারেই বলি যে আমার খেলাধুলার কোনো গিয়ার্স ছিল না, কেয়ার্স ছিল না, তেমন কোনো কিছুই ছিল না। তা ফ্যামিলি থেকে আমার চাচারা প্রথমে খেলাধুলা করে, তারপরে আমার ভাইরা খেলে রংপুর প্রিমিয়ার লিগ। তাদের হাত ধরেই আমি আসা আর কি, মাঠে যাওয়া আর কি তাদের হাত ধরে। তা প্র্যাকটিস করার জন্য আমার কেস ছিল না, ব্যাট ছিল না, কোনো কিছুই ছিল না। আর আমাদের ফ্যামিলির অবস্থাও সেরকম ভালো ছিল না। তা এক সময় আমাদের রংপুর ক্রিকেট গার্ডেনের একটা ক্লাব আছে আর কি, রংপুর ক্রিকেট গার্ডেন। তা ওখানে একটা কোচ ছিল সাকিল ভাই, আমি ওনার কথা কখনোই ভুলবো না। তা উনি সবসময় আমাকে প্র্যাকটিসে যাওয়ার সময় আমাকে নিজের রিক্সায় করে নিয়ে যেত এবং নিজের রিক্সায় করে বাসে রেখে আসতো। তা কিছু স্মৃতি আসছে যে কষ্ট, আমি যখন প্রথম খেলি আর কি আন্ডার 13 রংপুর ডিভিশন হয়ে, তখন আমি মাইলো 99 সালে সম্ভবত। তা আমি বাদ পড়ে যাই আর কি, টিমে চান্স পাই না ছোটোর কারণে আর কি। তা সেই ফার্স্ট আমি কষ্ট পাইছি আর কি। একটা জিদ ছিল মনের মধ্যে যে আমি এবারকার চান্স পাই না, আমি ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলে দেখাবো। তা ওই কষ্টে আমার হয়তোবা জিতটা আমার অনেক কাজে লাগছে আর কি। তা আমি কি বলবো, আর ওখান থেকেই শুরু আর কি। তারপর আমি বাদ পড়লাম। বাদ পড়ার পর প্রায় আমার মনে হয় যে আমি প্রায় 7 দিন সেইভাবে খাওয়া দাওয়া ঠিক মতো করি নাই, কান্দাকাটি করছে অনেক। তা ফ্যামিলির যেটা সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলির সাপোর্ট যেটা ছিল আর কি, এটা আমার ছোটোবেলা থেকেই তারা অনেক সাপোর্ট করছে, এখনও করে। আর আশা করি তারা ভবিষ্যতেও করবে। আর ফ্যামিলি সাপোর্ট বলতে মনে করেন যে আমাদের ফ্যামিলির অবস্থা সেরকম ভালো ছিল না, তারপরও মনে করেন যে আমার চাচারা যেগুলো ছিল আর কি, তারা আমাকে সবসময় হেল্প করছে। আর বড় হবার পিছনে অনেক কারণ আছে। আমি সারাদিন খেলাধুলা নিয়েই পড়ে থাকতাম, পড়ালেখা ঠিকভাবে করতাম না আর কি। তা পড়ালেখা না করার কারণে হয়তো বা আমার বাসা থেকেও 2-3 বার বের করে দিয়েছে আমার চাচারা। বাসা থেকে বের করে দেওয়ারও অনেক কাহিনী আছে। তা মনে করেন যে একটু শুনতে চাই। যে দেখা যাচ্ছে আমি স্কুল ফাঁকি দিয়ে মাঠে যেয়ে খেলা দেখতেছি। তা আমার এখনো মনে পড়ে, আমার একটা বড় চাচা আছে, তা ওনার একটা কার্ড ছিল আর কি। তা আমি একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে মাঠে গিয়েছিলাম খেলা দেখতে। তা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম, তা সেই সময় স্কুল ফাঁকি দিয়ে তা চাচা গাড়ির ভিতরে আমাদের গ্রামের বাসায় গরু পালতো। তা ঘাস মারার জন্য একটা মোটা লাঠি থাকে, তা ওই লাঠিটা নিয়ে মাঠে গেছিল আর কি চাচা। আপনাদের ওখানে কি বলে জানি না, অনেক ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ আছে, পান্ঠি বাই টাইপ, এখানে লাঠি বলে আছে, যাই হোক। তা ওই লাঠি নিয়ে মাঠে গিয়েছিল আর কি। আমি ছিলাম আর আমার ইমিডিয়েটলি বড় ভাই ছিল। তা আমার চাচা এত মানুষের মাঝখানে আমাদেরকে খুঁজে বের করছে, বের করে গরুকে যেভাবে মারে আমাকে সেভাবে মারছে আর কি, আমাকে আর চাচাকে, আমার ভাইকে। তা আমাদের মায়ের দেখে খেলা টেলা সব বন্ধ হয়ে গেছিল আর কি। পরে গাড়িতে তুলে বাসায় আনছে। এই নাসির হোসেন যে খেলার জন্য আজ গোটা বিশ্বব্যাপী সুপরিচিত, খেলা দেখার জন্য এইভাবে পেটানো হয়েছিল এই সময়। হ্যাঁ, তা এখন মারার পর বাসায় এসে আমার উপরে যে গেঞ্জিটা ছিল সেই গেঞ্জি খুলে বাড়ি থেকে বের করে দিয়েছে আর কি, খালি গায়ে। হ্যাঁ, খালি গায়ে বের করে দেওয়ার পর আমি বের হয়ে গেছি, আমি আর আমার বড় ভাই। তা আমাদের পিছনে একটা বাগান ছিল আর কি। তা আমি আমার বড় ভাই বাগানে ছিলাম আর কি। তা পরে চাচাই নিজে খুঁজে বের করে আনছে আর কি, আমাদের মলম টলম যা কিছু লাগার, ডাক্তার মেডিসিন সব চাচাই ঠিক করে দিয়েছে। তারপরও মনে করেন যে আমি বলতে ছোটবেলা থেকেই খেলা বলতেই পাগল আর কি, পড়ালেখা ঠিকভাবে করতাম না, হয়তো সে কারণে হয়তো এখন আমি খুব একটা ভালো স্টুডেন্ট না।
আর তা খেলায় আমার গোল ছিল, খেলায় আমার স্বপ্ন ছিল, খেলায় সব কিছু আর কি। তা তারপরে আপনার একাডেমি থেকে আমি যখন রংপুর ডিভিশন টিমে চান্স পাই, তখন আমার খেলার ব্যাট ছিল না, প্যাড ছিল না, কোনো কিছুই ছিল না আর কি। তা আমাদের ক্লাবের এক বড় ভাই আছে, তো ওনার প্যাড, আমাদের ক্লাবের ব্যাট, গ্লাভস, এটা নিয়ে আমি প্রথম ট্যুর আমার দিনাজপুর। আচ্ছা। তো দিনাজপুরে খেলার পরে আমি ওইখান থেকে ডিভিশন টিমে চান্স পাই, সরি মানে রাজশাহী ডিভিশন টিমে চান্স পাই। তা ডিভিশন টিমে চান্স পেয়ে আমি ডিভিশন টিমেও ভালো খেলি, পরে বাংলাদেশ আন্ডার-13 ন্যাশনাল টিমে ডাক পাই আর কি। তা আনফর্চুনেটলি সেবার ট্যুর হয়নি আর কি। রাজশাহীর সাথে তখন পাইলট জুনায়েদ, সঞ্চয় এরাও মনে হয় তখন ছিল নাকি? না, তখন তো আমি জুনিয়র, আন্ডার-13 এর কথা বলছি। আন্ডার-13, ওকে। তারপর তা তখন আনফর্চুনেটলি ট্যুরটা হয়নি আর কি। তা জিত ছিল যে আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন থাকে না মানুষের, তা আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল প্লেনে কবে চড়বো। আচ্ছা। তা সেবার হয়নি, তা মনটা অবশ্যই ভাঙছে আর কি। তা তারপরে আমি রেগুলার প্র্যাকটিস করলাম রংপুর ক্রিকেট একাডেমিতে, অনেক কষ্ট করে প্র্যাকটিস করছি। আর তারপরে আমি বিকেএসপিতে একদিন দেখলাম যে আমার 2-3টা ফ্রেন্ড বিকেএসপিতে পড়ালেখা করে। তা তাদেরকে জিজ্ঞেস করলাম বিকেএসপিতে ভর্তি হইলে কী হবে। তা ওরা বললো যে এইভাবে ভর্তি হলাম আর কি, পেপারে সার্কুলার দেয়। তা আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল আরিফ, তা আমরা দুইজন পেপারে একদিন সার্কুলার দেখলাম, দেখে আমরা দুইজন ওই ছোটোবেলায় ঢাকায় চলে আসলাম বিকেএসপিতে। তা প্রথমে ছোটোবেলায় দুজনেই ঢাকায় আসছি। তা আমার মনে আসছে আমরা মনে কত 3,000 না 4,000 টাকা নিয়ে ঢাকায় আসছিলাম দুজন। তারপরে একদিনের ক্যাম্পিং হলো, ট্রায়াল দিলাম, আবার বাসায় চলে গেলাম। তার 20 থেকে 25 দিন পর আবার একটা বাসায় চিঠি গেছে আমাদের। তারপরে আপনার চিঠি যাওয়ার পরে ক্যাম্পিংয়ে ডাক দিচ্ছে, 14 দিনের ক্যাম্পিং হবে। গোটা বাংলাদেশ থেকে মনে হয় 1,000 ছেলের মতো ছিল আর কি। তা 7-এ ভর্তি নেবে আর কি। তা আপনার 1,000 থেকে সিলেক্ট হয়েছে 20 জন। তা আমি 20 জনের মধ্যে একজন ছিলাম আর কি বিকেএসপি। তারপর থেকেই বিকেএসপিতে ভর্তি হওয়া নিয়ে অনেক কাহিনী, মনে করেন যে আমাদের ফ্যামিলির, আগেও বলতেছি ফ্যামিলির অবস্থা এতটা ভালো ছিল না। তারপর মনে করেন যে ভর্তি, ফ্যামিলি কেউ বলে ভর্তি করা উচিত, কেউ বলে না থাক, এখন এরকম একটা দোটানা, যেহেতু ইকোনমিক ব্যাকআপ তো সেই অর্থে তেমন প্রয়োজন পড়ে না, ছিল না আর কি। তাও পিছুটান থাকে না কিছু। আচ্ছা, সেই ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। আমি ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যে আমি বিকেএসপি ভর্তি হব এনি হাউ। তা আমার জিদ, আমার চেষ্টা দেখে আমার ফ্যামিলি, আমার চাচারা রাজি হলো। তারপর আনফর্চুনেটলি বিকেএসপিতে আমি ভর্তি হলাম। তারপর এই বিকেএসপি থেকেই আমার খেলাধুলার যাত্রা শুরু। তারপর বিকেএসপি থেকে আল্লাহর রহমতে আমি 15 ন্যাশনাল টিমে, 17, 19, 18 একাডেমি, এখন আল্লাহর রহমতে ন্যাশনাল টিম। বিকেএসপির হাত ধরেই আমি আসা এতদূর। আল্লাহর রহমতে ন্যাশনাল টিম মানে ইটস এ হিউজ। 11 জন প্লেয়ার খেলে, যে 11 জন প্লেয়ার বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে। এটি হিউজ। কিন্তু আমি যখন একটু টেক্সটে যে বন্যা অলরেডি বইতে শুরু করেছে আমাদের সার্ভারে, আমি একটু চাচ্ছি যে মনিটরটা একটু ঘুরিয়ে দিয়ে আমাকে একটু দেখবার সুযোগ করে দাও মেঘলা। এবং মনিটরটার দিকে চোখ দিলে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে কোয়েশ্চেন, আসলে মতামত কম, কোয়েশ্চেন বেশি। যে আজকে শুধু আমরা ক্রিকেটার নাসিরের কাছ থেকে ক্রিকেটীয় জ্ঞান নিব, নাকি তার জীবনের একেবারে যে জীবন ছুঁয়ে গেছিল, যে সব মুহূর্তগুলো, সেই সব বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব। এবং সেই প্রসঙ্গে বলছে যে মানে আপনার জীবনের কথা, ভালোবাসার কথা জানতে চাই, এরকম আমার মতো এত ডিপ্লোম্যাটিক না, স্ট্রেট ওয়ে সেই সব ব্যাপারগুলোতে অবশ্যই যাব বন্ধু। এবং সত্যি যদি সেই রকম ব্যাপার থেকে থাকে, নাসির আপনি বলছিলেন যে আপনার চাচার প্রসঙ্গ এসেছিল, আপনার ভাইয়ের প্রসঙ্গ এসেছে, যে যখন দুই ভাই একসাথে চাচার কাছে সেই রকম ভাবে আপনি উত্তম মধ্যম খাচ্ছিলেন, সেই ব্যাপারগুলো এসেছে। এবং আমি যতটুকু জানি আপনার সম্বন্ধে নাসির, যে আপনি ব্যক্তি জীবনে প্রচন্ড পরিমাণে জেদি একজন মানুষ, এবং এই জেদ হয়তো আপনাকে এই জায়গাতে নিয়ে এসেছে, এবং এই জেদের কারণেই হয়তো আমাদের পক্ষে সম্ভবপর হয় বা সুযোগ তৈরি হয় যে বাংলাদেশের পক্ষ থেকে এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স আপনি দিয়ে চলেছেন। জিদ অবশ্যই একজনের থাকা উচিত, সেটা হচ্ছে পজিটিভ জিদ আর কি। তা আমার জিদ ছিল যে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো এনি হাউ।
সেটা যেভাবে হোক না কেন, কষ্ট করি, হার্ডওয়ার্ক করি, যেভাবে হোক আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো। আর আমি রাগ খুব কম হই, আমি সবসময় মানুষকে হাসাইতে আমার খুব ভালো লাগে, মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাই এবং কি বলবো, মানুষকে আমার খুব কাছের মনে হয়। আমি যার সাথে মিশি মনে হয় কি এর সাথে আমার অনেক দিনের পরিচয়, মানে অনেক কাছের মানুষ মনে হয়। আর হয়তোবা এটার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছি। আমি ছোটবেলা থেকেই এখন যেসব জিনিস পাচ্ছি ছোটবেলায় এসব জিনিস পাইনি আমি কখনো, তাই হয়তোবা আমার সাধারণ মানুষ আমার খুব কাছের মনে হয়। আর জিদ বলতে আমি রাগ হলে খুব আস্তে কথা বলি আর কি, আমি সহজে জোরে চিৎকার করে কথা বলি না। রাগ যখন হই তখন চেষ্টা করি যে নিজের কন্ট্রোল করতে এবং আস্তে আস্তে কথা বলতে। আর আমি যখন ডিটারমাইন্ড হয়ে যাই যে আমি এই কাজটা করব না, তা আমি করবো না, এটা এনি হাউ সে যে কাজই হোক আমি করবো না। কিন্তু নাসির, আপনার ওই যে রংপুরের দেওয়াননগর, যতটুকু আমি জানি আপনার দেওয়ানবাড়ি, ওই এলাকাতে আপনার প্রচুর দীর্ঘ নিঃশ্বাস এবং না পাওয়ার কষ্ট আছে। সেই মুহূর্তগুলোর কথা যদি আমাদেরকে একটু আপনি জানান। এবং তখন বাবা মার চোখে অনেক বড় রকমের হয়তো স্বপ্ন খেলা করছে, কিন্তু সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটাও আপনি জানেন না। এবং আপনি নিজেও বলছিলেন যে বাবা মা সেই অর্থে সচ্ছল না, তাদেরকে প্রতি মুহূর্তে বহু কষ্টের ভেতর দিয়ে এই পরিবারটিকে টেনে নিয়ে যেতে হচ্ছে। এবং এটির জন্য যে অনেক রকমের অতৃপ্তি, না পাওয়ার কষ্ট ছিল ওই কোমলমতি ছোট এই শিশু মনে, সেগুলো তো চরমভাবে আপনাকে তাড়িত করেছে। এবং তাদের জন্য আপনি কি করতে পারবেন অদূর ভবিষ্যতে, সেই তাগিদটাও তো চরমভাবে অনুভব করতেন। সেই মুহূর্তগুলো একটু যদি বলেন বাবা মাকে উদ্দেশ্য করে। বাবা মা অবশ্যই বলবো আমি অনেক লাকি যে আমি আমার ফ্যামিলিতে এরকম একটা বাবা, এরকম একটা মা পাইছি। একটু ডিটেলসে শুনবো দুজনের কথা। বাবা মা বলতে আমি যতটুকু দেখছি আর কি ছোটবেলা থেকে, আমি মানে বলবো যে আমার বাবা মা যত কষ্ট করছে আর কি আমাদেরকে মানুষ করার জন্য, সেটা হিউজ কষ্ট করছে, তারা এখনো কষ্ট করতেছে আর কি। তাদের চেহারার দিক দেখলে আমার খুব